তো বন্ধুরা, বর্তমান সময় আমাদের এখানে সেপ্টেম্বর মাস প্রায় শেষ হতে চলেছে এবং এই সময় হলো সঠিক সময় আমাদের লাউ এবং কুমড়ো গাছগুলিকে সঠিকভাবে বৃদ্ধি বিকাশ করার এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ও ফলনকে আনার। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে আবহাওয়ার পরিবর্তন ও হঠাৎ আসা বৃষ্টির ফলে আমাদের লাউ এবং কুমড়ো গাছগুলি সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না, গাছের মধ্যে স্ত্রী ফুল আসছে না। লাউ এবং কুমড়ো গাছের পাতা হলুদ হয়ে শুকিয়ে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করছে, ফলে গাছগুলি দুর্বল হয়ে পড়ছে এবং প্রবল বৃষ্টিপাতের ফলে লাউ এবং কুমড়ো গাছের ডগাগুলি পচে যেতে শুরু করছে। বিভিন্ন পরিচর্যা ও খাবার প্রয়োগ করেও এই সমস্যার সমাধান আমরা অনেকেই কিন্তু করতে পারছি না। সেই কারণে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করছো যে কিভাবে এই সমস্যার সমাধান তোমরা করতে পারবে, কোন কোন পরিচর্যা করলে তোমরা তোমাদের লাউ এবং কুমড়ো গাছগুলিকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করবে, কি খাবার গাছের মধ্যে দিলে মাত্র 20 দিনে তোমরা লাউ এবং কুমড়ো গাছ থেকে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ও ফলনকে আনতে পারবে। তো বন্ধুরা, এই সেপ্টেম্বর মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমরা আমাদের লাউ এবং কুমড়ো গাছগুলিকে যদি দ্রুত বৃদ্ধি বিকাশ করতে চাই, গাছের মধ্যে যদি প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ও ফলনকে আনতে চাই, গাছের পাতা হলুদ হওয়ার হাত থেকে যদি আমরা বাঁচাতে চাই এবং আমাদের এই হঠাৎ বৃষ্টির ফলে যেসব লাউ এবং কুমড়ো গাছের ডগা পচে যাচ্ছিল, সেই সব লাউ এবং কুমড়ো গাছগুলিকে যদি আবার আমরা সুস্থ করতে চাই, তাহলে এই তরল খাবারটিকে আমাদের এই সময় বর্ষার শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা লাউ এবং কুমড়ো গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এই খাবারটি একটি ঘরোয়া খাবার হলেও এই সময় হওয়া বিভিন্ন ধরনের সমস্যাকে আমাদের লাউ এবং কুমড়ো গাছ থেকে দূর করতে পারবে। তো কি এই খাবার, কিভাবে এই খাবারটিকে আমাদের বাড়ির মধ্যে তৈরি করতে হবে বা এই খাবারটি প্রয়োগ করা ছাড়া আর কোন কোন কাজ আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে করতে হবে, তো আজ এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু, চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, শুরুতেই আমাদের লাউ এবং কুমড়ো গাছগুলির মধ্যে যে কাজটিকে এই সময় দাঁড়িয়ে করতে হবে সেটা হলো, এই সময় আমরা যে চারা গাছকে তৈরি করেছি বা বীজ থেকে যেসব চারা গাছ বেরিয়ে এই সময় ছোট অবস্থায় আছে, সেই সব চারা গাছগুলিকে আমাদের কিন্তু প্রবল বৃষ্টি এবং নিম্নচাপের হাত থেকে কিন্তু বাঁচাতে হবে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যখন প্রবল বৃষ্টিপাত বা প্রচুর পরিমাণে নিম্নচাপ হতে আমরা লক্ষ্য করতে পারবো, তখন সেই চারা গাছগুলিকে আমাদের এমন একটা স্থানের মধ্যে এনে রাখতে হবে যে স্থানটার মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি আমাদের সেই চারা গাছগুলোর মাটির মধ্যে পড়তে না পারে। আমরা যদি এই সময় আমরা এই চারা গাছগুলিকে প্রবল বৃষ্টিপাত বা নিম্নচাপের হাত থেকে যদি বাঁচাতে পারি, তাহলেই কিন্তু আমাদের গাছগুলো এই সময় পচে যাওয়া এবং ফাঙ্গাস লেগে যাওয়ার হাত থেকে কিন্তু আমরা অনেকটাই বাঁচাতে পারবো। তো বন্ধুরা, এই কাজটিকে প্রথম করার পাশাপাশি যে 2 নম্বর কাজটিকে আমাদের এরপর করতে হবে, সেটা হলো বন্ধুরা, এই সময় আমরা অনেকেই দেখছি আমাদের এখানে মাঝে মধ্যে নিম্নচাপ হওয়ার ফলে প্রবল পরিমাণে টানা 3 থেকে 4 দিন কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। গাছের মাটি ভিজে চপচপে অবস্থায় থাকার ফলে গাছের মাটির মধ্যে ফাঙ্গাস সৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে গাছের ডগাগুলো পচে যেতে শুরু করছে। তো এক্ষেত্রে আমাদের যে সতর্কতাটাকে অবলম্বন করতে হবে সেটা হলো, আমরা এই সময় যখন দেখব যে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে বা সেই বৃষ্টি আমাদের গাছের মাটির মধ্যে পড়ে মাটি ভিজে চপচপে অবস্থায় আছে, সেক্ষেত্রে আমরা কখনোই আমাদের লাউ এবং কুমড়ো গাছের মাটিতে আর জল প্রয়োগ করব না। এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা গাছের মাটিতে জল যখন প্রয়োগ করব তখন অবশ্যই কিন্তু গাছের মাটিটা এইভাবে আমরা চেক করে নেব। যদি দেখি গাছের মাটি শুকিয়ে গেছে, তখনই কিন্তু আমরা গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করব। তো বন্ধুরা, এই 2 নম্বর কাজটি করার পাশাপাশি এরপর যে 3 নম্বর কাজটিকে আমাদের প্রত্যেকটা লাউ এবং কুমড়ো গাছের মধ্যে করতে হবে, সেটা হলো, এই সময় আমাদের যেসব লাউ এবং কুমড়ো গাছের পাতা হলুদ হয়ে শুকিয়ে যেতে আরম্ভ করেছে বা যেসব পাতা আমাদের পচে যেতে শুরু করেছে, সেই সব পাতাগুলিকে আমাদের
আমাদের অবিলম্বে কিন্তু গাছ থেকে ছেঁটে ফেলে দিতে হবে। কারণ এই পাতাগুলিকে আমরা যখনই গাছের মধ্যে রাখবো তখনই কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড়, ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ আমাদের গাছের মধ্যে কিন্তু হতে থাকবে। সেক্ষেত্রে আমাদের গাছ যেমন বৃদ্ধি বিকাশ বন্ধ করে দেবে, গাছের মধ্যে কিন্তু স্ত্রী ফুল আসতে চাইবে না। যদিও বা দু একটি স্ত্রী ফুল বা ছোট ছোট লাউ এবং কুমড়ো ধরতে আমরা লক্ষ্য করতে পারবো, সেই সমস্ত স্ত্রী ফুল এবং ছোট ছোট ফল গাছ থেকে কিন্তু ঝরে পড়তে আরম্ভ করবে। তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের লাউ এবং কুমড়ো গাছের শুকনো পাতা এবং পচে যাওয়া পাতাকে গাছ থেকে ছেঁটে দিই, তাহলে কিন্তু গাছগুলোকে আমরা এই বর্ষাতে অনেকটাই কিন্তু সুরক্ষিত রাখতে পারবো। তো বন্ধুরা, এই 3 নম্বর কাজটি করার পাশাপাশি আমাদের যে 4 নম্বর কাজটিকে করতে হবে সেটা হলো বন্ধুরা, এই সময় আমাদের প্রত্যেকটা লাউ এবং কুমড়ো গাছের মাটিকে আমাদের কিন্তু মাঝে মধ্যেই খুঁজে দিতে হবে। যখন আমরা দেখব আমাদের এখানে বৃষ্টি থেমে গেছে বা গাছের মধ্যে রোদ পড়ছে, তখন যদি আমরা আমাদের লাউ এবং কুমড়ো গাছের মাটিকে একটু খুঁজে আলগা করে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের লাউ এবং কুমড়ো গাছের মাটির মধ্যে কোনো ধরনের ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, কেঁচো, কেন্ন, কৃমির আক্রমণ কিন্তু হবে না। আমরা গাছগুলিকে সুস্থ রাখতে পারবো এবং গাছের মাটি খুঁজে দেওয়ার ফলে গাছ মাটি থেকে সঠিকভাবে অক্সিজেন, খাবার এবং নানান ধরনের পুষ্টিমৌলকে কিন্তু ইনটেক করতে পারবে। তো বন্ধুরা, এই মাটি খুঁজে দেওয়ার পাশাপাশি আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে যে 5 নম্বর কাজটিকে করতে হবে সেটা হচ্ছে আমাদের গাছের মধ্যে সঠিক একটা খাবারকে প্রয়োগ করতে হবে। তো এক্ষেত্রে আমরা কোন খাবারকে এই সময় প্রয়োগ করব? তো বন্ধুরা, এই সময় আমাদের যে সমস্ত লাউ এবং কুমড়ো গাছগুলি সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না, যে সমস্ত গাছের মধ্যে আমরা কিছুতেই স্ত্রী ফুল আনতে পারছি না, সেই সমস্ত গাছের মধ্যে আমরা কিন্তু নাইট্রোজেন এবং পটাশিয়াম যুক্ত খাবারকে প্রয়োগ করব। সেক্ষেত্রে আমরা যদি এই খাবারটিকে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে আমরা মাত্র 20 দিনে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতে পারবো। শুধুমাত্র বন্ধুরা, এই খাবারটির মধ্যে পটাশ এবং নাইট্রোজেন নেই, তার সঙ্গে সঙ্গে এই খাবারটি একটি অ্যান্টি ফাঙ্গাল হিসেবেও আমাদের কিন্তু লাউ এবং কুমড়ো গাছের মধ্যে কাজ করবে। তো কিভাবে এই খাবারটিকে আমরা প্রস্তুত করব, তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমাদের লাউ এবং কুমড়ো গাছের জন্য এই ঘরোয়া তরল খাবারটিকে তৈরি করতে হলে আমাদের প্রথম যেটা নিতে হবে সেটা হলো বন্ধুরা জল। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এই পাত্রের মধ্যে 350 ml জলকে কিন্তু ব্যবহার করেছি। আমরা কিন্তু এই দ্রবণটা একটি 500 ml দ্রবণ তৈরি করব। তোমাদের কাছে যতগুলো গাছ থাকবে সেই হিসেবে তোমরা কিন্তু এই দ্রবণটা তৈরি করবে এবং তোমরা জলকে ব্যবহার করবে। তো এই জলের সঙ্গে এরপর আমাদের যেটা নিতে হবে সেটা হলো বন্ধুরা সরিষার গুঁড়ো খোল। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু সরিষার খোলকে 1 চামচ এখানে ব্যবহার করেছি এবং আমরা সকলে জানি এই সরিষার খোলের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং প্রচুর পরিমাণে ফসফরাস আছে, যা আমাদের গাছকে বৃদ্ধি বিকাশ করতে এবং গাছের মধ্যে ফুল আনতেও সাহায্য করবে। তো এই 1 চামচ সরিষার গুঁড়ো খোলকে আমরা এই 350 ml জলের মধ্যে সুন্দর করে কিন্তু প্রয়োগ করে দেবো এবং জলটাকে আমরা একটুখানি কিন্তু গুলিয়ে নেব। এক্ষেত্রে বন্ধুরা, আমরা সরিষার খোল পচানো জলকে গাছের মধ্যে প্রয়োগ করব না, কারণ এই সময় যদি পচা জিনিসকে আমরা গাছের মাটিতে প্রয়োগ করি সেক্ষেত্রে দ্রুত কিন্তু গাছের মাটিতে ফাঙ্গাস সৃষ্টি হবে। তো এই সরষের খোলকে নেওয়ার পাশাপাশি আমাদের যে জিনিসটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা লাল পটাশ। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু 1 চামচ লাল পটাশকে নিয়ে নিয়েছি। এই লাল পটাশ যেমন আমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে সাহায্য করবে, তেমন এই লাল পটাশ স্ত্রী ফুল এবং ফল ঝরাকেও কিন্তু বন্ধ করবে। তো এক্ষেত্রে আমরা এই 1 চামচ লাল পটাশকে আমরা এই জলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু একটুখানি নেড়ে দেবো এবং এই
খাবারটিকে তৈরি করার জন্য আমরা 3 থেকে 4 ঘন্টা একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখে দেবো। তো চলো আমরা 3 থেকে 4 ঘন্টা পর ফিরে আসি এবং ফিরে আসার পর এই দ্রবণটা কিভাবে আমরা তৈরি করছি, কিভাবে গাছের মধ্যে আমরা প্রয়োগ করব সেটা আমরা দেখে নেব। তো বন্ধুরা আমরা ফিরে চলে এলাম 3 ঘন্টা পর। তোমরা দেখতে পাচ্ছ এই 3 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের এই খাবারটি প্রস্তুত হয়ে গেছে এবং জলের সঙ্গে এই দুটি উপকরণ সুন্দরভাবে কিন্তু মিশে গেছে। কিন্তু এই দ্রবণটিকে আরো আমাদের স্ট্রং তৈরি করতে হলে আমাদের এর সঙ্গে যে জিনিসটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যে দ্রবণটাকে দেখছো সেটা আর কিছুই নয়, সেটা হলো দারচিনির ভেজানো জল। এই দারচিনির জল আমাদের গাছের মাটি থেকে যেমন সমস্ত ধরনের পোকামাকড়, পিঁপড়ে, কেঁচো, কেন্ন, বিভিন্ন ধরনের অপকারী প্রাণীকে যেমন ধ্বংস করবে, তেমন গাছের মাটির মধ্যে এবং গাছের মধ্যে সৃষ্টি হওয়া ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল আক্রমণকেও কিন্তু ধ্বংস করবে। তো এই যে দারচিনি ভেজানো জলটা দেখছো এটা কিন্তু আমি তৈরি করেছি 24 ঘন্টা আগে। আমি 150 ml জলের মধ্যে 4 থেকে 5টা দারচিনির টুকরোকে ফেলে আমি কিন্তু রেখে দিয়েছিলাম। তার ফলেই এই দ্রবণটা আমি কিন্তু তৈরি করেছি। এই দ্রবণটাকে এবার আমাদের এই যে দ্রবণটা দেখছো এই দ্রবণের মধ্যে আমাদের মিশিয়ে পুরোপুরি একটা 500 ml দ্রবণ তৈরি করতে হবে। এই দারচিনি ভেজানো জলটা দেওয়ার পর আমাদের আরো একটা ঘরোয়া জিনিসকে কিন্তু দিতে হবে, সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে এরপর যে জিনিসটা দেখছো সেটা হলো বন্ধুরা কফি, যা আমরা সকলেই বাড়িতে খেয়ে থাকি এবং প্রাকৃতিক উপায়ে এই কফি থেকে আমরা প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন এবং আয়রনকে পেয়ে থাকি। তো এই কফিকে আমরা 500 ml জলের জন্য হাফ চামচ কিন্তু প্রয়োগ করব। তোমরা দেখতে পাচ্ছ আমি এই কফিটাকে কিন্তু সুন্দরভাবে এই দ্রবণটার সঙ্গে কিন্তু মিশিয়ে দিলাম এবং এই দ্রবণটা এবার আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে প্রয়োগ করার জন্য উপযোগী হয়ে গেছে। তো কিভাবে এই দ্রবণটাকে আমরা গাছের মধ্যে প্রয়োগ করব? তো বন্ধুরা এই দ্রবণটি আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে প্রয়োগ করার ক্ষেত্রে একটি সতর্কতাকে আমাদের অবশ্যই কিন্তু অবলম্বন করতে হবে। সেটা হলো এই দ্রবণটি আমরা কিন্তু কখনোই প্রবল বৃষ্টিপাতের সময় গাছের মধ্যে ব্যবহার করতে পারবো না এবং তার সঙ্গে সঙ্গে প্রখর রোদ্দুরে কিংবা বিকাল বেলাতেও এই দ্রবণটি গাছের মধ্যে ব্যবহার করা যাবে না। এই দ্রবণটি আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে খুব সকালবেলায়, তবেই কিন্তু আমরা সঠিক বেনিফিট এই দ্রবণটি ব্যবহার করলেই পেতে পারবো। তো বন্ধুরা চলো এরপর দেখে নেওয়া যাক যে এই দ্রবণটি আমরা কতটা পরিমাণে কতদিন ছাড়া ছাড়া গাছের মধ্যে প্রয়োগ করব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই দ্রবণটাকে নিয়ে আমি আমার লাউ এবং কুমড়ো গাছের কাছে চলে এসেছি। এই কন্টেনারটা হচ্ছে বন্ধুরা আমার একটি 14 থেকে 16 ইঞ্চির কন্টেনার। তো এক্ষেত্রে আমরা কিন্তু এই দ্রবণটি 300 ml প্রয়োগ করব এবং গাছের মাটি যেহেতু আমার একটু ময়েশ্চার আছে সেক্ষেত্রে আমি কিন্তু 300 ml এই দ্রবণটাকে ব্যবহার করছি। তোমাদের মাটি যদি শুকনো থাকে সেক্ষেত্রে তোমরা 400 থেকে 500 ml দ্রবণ কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে পারো এবং এই দ্রবণটিকে আমাদের ব্যবহার করতে হবে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর। আমরা যদি এই কয়েকটি নিয়মকে মেনে এই দ্রবণটি গাছের মধ্যে প্রয়োগ করতে পারি বা এই 4টি পরিচর্যাকে যদি করতে পারি, এই সেপ্টেম্বর মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বৃদ্ধি বিকাশ না হওয়া প্রত্যেকটা লাউ এবং কুমড়ো গাছকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে পারবো। গাছে আমরা মাত্র 20 দিনে প্রচুর পরিমাণে স্ত্রী ফুলকে আনতে পারবো। তো আজ এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।